হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম একটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার। সেই ট্রেনিং সেন্টারে আসলে কি হয়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, আর এরকম একটি বিমান থেকে বের হলাম কেন, এটি আসলে কি কাজে ব্যবহার হচ্ছে, এটি কি শুধুমাত্র ফেলেই রাখা হয়েছে নাকি প্রশিক্ষণের কোনো কাজে এটি আসছে, বা এখানে আসলে কি হচ্ছে এই ট্রেনিং সেন্টারে, সেটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। প্রথমে এই এয়ারক্রাফটটি দেখাই। এটি কিন্তু অনেক পুরনো একটি মডেলের উড়োজাহাজ, সেটির গল্প আপনাদেরকে বলবো। অনেক বড় একটা গল্প আছে। তার আগে আমরা একটু ট্রেনিং সেন্টারে এই পাশটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন অনেক নতুন নিয়োগপ্রাপ্ত যারা আছেন, বিমানের নতুন যে কর্মী যারা ইঞ্জিনিয়ারিং করে জয়েন করেছেন, তারা এই বিমানটিকে খুলে, ইঞ্জিনটাকে খুলে কিভাবে তারা এটি মেনটেন করবে, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে দেখাচ্ছে। বিমানের একটি ইঞ্জিন, এখানে দুটি গ্রুপ হয়ে কিন্তু তারা প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং পাশাপাশি আমরা এখানে যারা ইনস্ট্রাক্টর আছে, যারা ট্রেনিং করাচ্ছেন। ভাই, কেমন আছেন আপনারা? আচ্ছা, এটা আছি। কেমন লাগছে আপনাদের এই ট্রেনিং? আপনারা কি নতুন জয়েন করছেন সবাই? 1.5 বছর। আচ্ছা, আপনারা মানে জবে অলরেডি জয়েন করছেন, পাশাপাশি ট্রেনিংটাও চলছে? আচ্ছা, ট্রেনিং পিরিয়ডটা শেষ হয়। আচ্ছা, কতদিনের ট্রেনিং এটা? আমাদের হচ্ছে 3 বছরের। 3 বছরের? 3 বছর এই ট্রেনিং চলবে, তারপর আপনাদের নিয়োগ কনফার্ম হবে নাকি? না, নিয়োগ কনফার্ম হয়ে গেছে? আচ্ছা, তো এখন আপনাদের 1.5 বছর চলছে, তাই তো? তো সব মিলিয়ে আপনার কেমন লাগছে বলেন তো? আলহামদুলিল্লাহ। কি কি শেখাচ্ছে এখানে? এখানে মূলত হচ্ছে যে এয়ারক্রাফট মেইনটেনেন্স, যে ইঞ্জিনিয়ারিংটা, ওইটাই। এটা কি একটা ইঞ্জিন? হ্যাঁ, এটা খুলে ফেলছেন আপনারা? হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য। এটা আমাদের প্র্যাকটিক্যাল পারপাস। একটু ডাউন হন তো দেখি। এত কিছু মাথায় রাখতে পারতেছেন তো? ইনশাআল্লাহ পড়তে পড়তে ইনশাআল্লাহ চলে আসবে। আর প্র্যাকটিক্যাল যত কাজ করব তত এগুলা কি মাথার মধ্যে স্যাররা হেল্প করতেছে, আমরাও চেষ্টা করতেছি। এই ইঞ্জিনটার নাম কি? কি প্লেনের ইঞ্জিন এটা? এটা হচ্ছে DC-10। আর আমাদের হচ্ছে বাংলাদেশ বিমানে এক সময় ছিল বিমানটা। DC-10। DC-10 এর গল্প জানেন? DC-10 এর গল্প, বাংলাদেশ বিমান এবং DC-10 এই দুইটার সাথে একটা গল্প আছে। কি গল্প বলেন তো? না, এটা আসলে সঠিক জানা নেই। আপনি জানেন? মানে এমনি কি ইয়ের কোনো গল্প নাকি নরমালি? DC-10 এর সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পর্ক কি? আপা জানেন? মানে আমাদের আপনি লং টার্ম ইউজ করা হয়েছে DC-10। আমাদের আপনার এয়ারক্রাফট লং টাইম ইউজ করা যায়, এটাই তো। বিমানের যাত্রা শুরু হয়েছিল কোন এয়ারক্রাফট দিয়ে জানেন? এটা হচ্ছে না, DC? আর DC-10 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বেশি সময় ধরে ফ্লাই করছে। কয়টা এয়ারক্রাফট ছিল আমাদের ফ্লিটে এখন পর্যন্ত? DC-10 ছিল একটা। এটাই কি সেটা? হ্যাঁ, এটার ইঞ্জিনটা শুধু আছে, সেই ফ্লাইটটা না। আচ্ছা, তো সব মিলাই আপনাদের এখন যে ট্রেনিং চলছে 1.5 বছর হয়ে গেল, সেটি ভালো। তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম যে এয়ারক্রাফটটা দিয়ে শুরু হয়েছিল, সেটি মডেলটা কি মনে আছে? DC-3। আর এটা DC-10। ডিসির সাথে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে একটা সম্পর্ক আছে। প্রথম থেকে মানে প্রথমেই শুরু হয়েছে DC-3। এটা অনেক টাইম ধরে। এখন বাংলাদেশের বিমানের এক লেটেস্ট মডেল কোনটা তো জানেন? Boeing 787-900 ড্রিমলাইনার। তার মানে আমরা এখন আধুনিক এয়ারক্রাফটের ওইগুলোও কি আপনাদেরকে দেখানো হচ্ছে এই প্রশিক্ষণের ভিতরে? তখন হ্যাঙ্গারে নিয়ে যাবে, প্র্যাকটিক্যালগুলো করানো হয় লাইভ এয়ারক্রাফট। আচ্ছা, কোনটা কি আমরা একটু ওই পাশে যাই, জানার চেষ্টা করি যে একটা ইঞ্জিনে আসলে কি কি থাকে, সেগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে কত কিছু আসলে এর ভিতরে আছে। ভাই, কেমন লাগছে আপনাদের ট্রেনিং? কতদিন হলো আপনাদের? আমাদের 1.5 বছর হয়েছে। 1.5 বছর। ও, আপনারা একই ব্যাচ? হ্যাঁ, কয়টা ব্যাচ এখন ট্রেনিং চলছে এখানে? দুইটা ব্যাচ ট্রেনিং চলছে। আচ্ছা, তো কেমন লাগছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? আমরা এখানে হচ্ছে মানে ট্রেনিং করতে পেরে নিজেকে আসলে খুবই গর্বিত মনে করছি, কারণ
এটা একটা অপরচুনিটি আমাদের জন্য, বিশাল বড় একটা অপরচুনিটি যে আমরা বিমানের আন্ডারে হচ্ছে এই ট্রেনিংটা করতেছি এবং এটার জন্য হচ্ছে আমাদের বিমানে বলেন, বাইরের দেশে বলেন, যে কোনো জায়গায় হচ্ছে আমাদের মানে আমরা এএম হিসেবে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করতে পারবো। এটা আমাদের জন্য খুবই ভালো। আচ্ছা, আপনার বিমানেই নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ি না এখন, তাই তো? না, আমরা এখন হচ্ছে ট্রেনিং করতেছি। ট্রেনিং করার পরে বিমানের নিয়োগ হতে পারে অথবা বাইরের যে কোনো দেশে আমাদের যেতে পারে। অপরচুনিটি আছে, মানে এটা বিমান থেকে অপরচুনিটি আছে যে আমরা বিমানেও চাইলে থাকতে পারবো অথবা যে কোনো দেশে, যেহেতু আমরা ইয়াজার আন্ডারেও আছি, আমরা চাইলে ইউরোপের যে কোনো দেশে হচ্ছে যাইতে পারবো। বাহ, এটা একটা বিশাল বড় সুযোগ। আমরা আমাদের এই ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মহোদয় আছেন, তার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার কাছে জানতে চাইবো এই ট্রেনিং সেন্টারে আসলে কয়টি কোর্স করানো হয়, কি কি ফ্যাকাল্টি আছে। আমার জানার মতে 6টি ফ্যাকাল্টি সম্ভবত আছে। সেখানে আসলে ট্রেনিং করে কর্মীরা কীভাবে দক্ষ হচ্ছে, যারা বাইরে থেকে এভাবে এই কোর্সগুলো করছে 3 বছর মেয়াদে, একটা দীর্ঘমেয়াদী কোর্স, সেটি করে তাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন বা আপনাদের এই ট্রেনিং সেন্টারে কতজন এখন কতগুলো কোর্স করছে? আমাদের এই ট্রেনিং সেন্টারে আমরা যদি একটু বলি, এই ট্রেনিং সেন্টারে আমাদের 6টা ফ্যাকাল্টি আছে। 6টা ফ্যাকাল্টির আন্ডারে আমরা এই মুহূর্তে 270 রকমের কোর্স করাই। 270 রকমের? জি, ডিফারেন্ট এতগুলো? জি, ডিফারেন্ট টাইপ অফ ফ্যাকাল্টি। এখন এইখানে মূলত ইঞ্জিনিয়ারিংয়ে যে কোর্সটি করানো হচ্ছে, ইঞ্জিনিয়ার একটা মেনটেন্যান্সে, এইগুলোকে কি কোর্স বলে? এটা হচ্ছে এরা বেসিক্যালি যে এখন কোর্সটা করতেছে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বেসিক কোর্স, এবং এই কোর্সটার ডিউরেশন হচ্ছে 3 বছর। এবং এই কোর্সটা হচ্ছে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি, যেটা আমরা ইয়াজা বলি, সেটারও সার্টিফিকেশন আছে আমাদের এই ট্রেনিং সেন্টারে। সো তার আন্ডারে যখন এটা ট্রেনিং করতেছে, ট্রেনিং করার পরে এখানে তারা ট্রেনিং করবে, পরীক্ষা দিয়ে পাশ করলে এদের এয়ারক্রাফট বেসিক লাইসেন্সের জন্য ওয়ার্ল্ডে আর কোথাও পরীক্ষা দিতে হবে না। ওয়ার্ল্ডে কোথাও না, এই লাইসেন্সটাই তারা কাজে লাগাবে, এই লাইসেন্সটাই তারা কাজে লাগাইতে পারবে। এবং এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য সিভিল এভিয়েশন আমাদেরকে অডিট করে প্রত্যেক বছর, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে অডিট করে যে আমরা সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারতেছি কিনা বা করতেছি না। এবং শুকুর আলহামদুলিল্লাহ যে শুরু থেকে এই পর্যন্ত আমরা 2012-তে এই অ্যাপ্রুভালটা পেয়েছি এবং আজ পর্যন্ত আমাদের এই অ্যাপ্রুভালটা আসলে কন্টিনিউ করতেছে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এবং আমাদের এখান থেকে আপনি যাদেরকে দেখলেন কোর্স করতেছে, এরা আসলে বিমানের কোনো এমপ্লয়ি না, এরা হচ্ছে কমার্শিয়াল বেসিসে আমরা যে কোর্স অফার করি সেই কোর্সের এগেনস্টে তারা এখানে মানে এখানে যে কেউ চাইলেই এই কোর্সটাতে যে কেউ চাইলে করতে পারে। এখান থেকে কোর্স করে তারা বিমানেও যদি নিয়োগ পায়, বিমানে চাকরি করার সুযোগ পাবে, ইউএস বাংলা বা আদার্স অন্য যে কোনো এয়ারলাইন্স, বিদেশে যদি তারা এয়ারলাইন্সগুলোতেও সুযোগ পাবে। এবং কতজন এই কোর্সে আপনারা? আমাদের এখন 2টা ব্যাচ চলতেছে, আমরা একটা বলি B1 আর একটা B2। B1টা হচ্ছে আসলে অ্যারোস্পেস রিলেটেড আর B2টা হচ্ছে অ্যাভিওনিক্স রিলেটেড। B1-এর একটা, B2-র একটা ব্যাচ চলতেছে এবং এক এক ব্যাচে আমাদের 16 জন করে আসছে, 32 জন। তো এই 32 জন আমাদের ট্রেনিং করার পরে বিমান যদি এমপ্লয়মেন্ট সুযোগ থেকে বিমানে জয়েন করবে অথবা তারা বাইরে কোথাও জয়েন করতে পারে। এবং আপনি শুনে খুশি হবেন যে এখান থেকে এইরকম ট্রেনিং করে আমাদের ইউরোপের মাল্টায়, জার্মানিতে, পর্তুগালে কিছু ছেলে কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে। তারা চাকরি এই কোর্সটা কোর্স করে, ইঞ্জিনিয়ারিং কোর্সটা করে। এইটা তো তাহলে আপনাদের এই ট্রেনিং সেন্টারের বিশাল বড় একটা সফলতা, যে এটা দেশের বাইরে তারা যেতে পারছে, কাজ করতে পারছে, সেই সুযোগটা আছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা মূলত মানে এই যে এটা একটা খোলা এয়ারক্রাফটের বা অবয়ব দেখতে পাচ্ছি, এটা অন্য একটা মডেলের এয়ারক্রাফট। এইটা কোন মডেলের এয়ারক্রাফট? এটা হচ্ছে অ্যারো কমান্ডার। এটা কি একসময় বিমানের বহরে ছিল? না, এটা বিমানের বহরে ছিল না। আমাদের যখন ট্রেনিং সেন্টারটা তৈরি হয় এখানে, তখন আসলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আমাদেরকে একটা অ্যাসিস্ট করে এবং তারা আমাদেরকে এই এয়ারক্রাফটটা দিয়েছে ফর ট্রেনিং পারপাস। এবং আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা দেখানো যাবে কি? হ্যাঁ, শিওর। এবং আপনি যদি দেখেন এই যে এখানে খোলা দেখতে পাচ্ছেন, তো এটা এটা খুলে সব ওদেরকে ট্রেনিং পারপাস দেখানো হচ্ছে। ট্রেনিং পারপাস প্রথমে দেখানো হয়, তারপর ওরা নিজেরা খুলে এটা আবার ইনস্টল করে। আচ্ছা, সো এই জন্য দেখতেছেন আপনি যে একদিকে প্রপেলার আছে আর একদিকে খোলা এটা। সো প্লিজ
আমরা একটু ভিতরে যাই, এই এয়ারক্রাফটটা দেখি যে oh my God, এটা ছোট্ট এত সুন্দর একটা এয়ারক্রাফট, জি। মানে একেবারে পার্সোনাল ইউজের জন্য মনে হয় এই এয়ারক্রাফটগুলো খুব পপুলার একটা। এই এয়ারক্রাফটগুলো একটু ভিতরে আমরা দেখাই। এই এয়ারক্রাফটটা দেখতে যদিও ছোট মনে হয়, কিন্তু এইখানে সমস্ত মডার্ন ফ্যাসিলিটিসই আছে। আপনি যদি সামনে দেখেন দেখবেন যে ওয়েদার রাডারের প্যানেল আছে একটা, এই যে আরসিএ লেখা। তারপরে আপনি দেখবেন যে ফ্লাইট কন্ট্রোলের যে ডিসপ্লেগুলো সেগুলো আছে, এবং এই ছোট্ট এয়ারক্রাফটে অটো পাইলট পর্যন্ত আছে। এইটাতে অটো পাইলটও ছিল? জি, অটো পাইলটও ছিল। এটা কত বছরের পুরনো একটা? এটা আমাদের এখানে এসেছে 1988-এ। 1988-এ অটো পাইলট শুরু হয়েছিল? অটো পাইলট তারও আগের থেকে ছিল, আচ্ছা। কিন্তু হয়তো সব টাইপের এয়ারক্রাফটে ছিল না। কিন্তু এই এয়ারক্রাফটটাতে আমরা এটাকে আসলে ট্রেনিংয়ের যে 6 সিটের না? জি, 6 সিটের। আচ্ছা, আমরা এটা দেখি এই পাশে 4টা সিট, পিছনে 2টা। বাহ, মানে অসাধারণ একটা ছোট্ট একটা এয়ারক্রাফট আমরা দেখলাম, যে একেবারে পার্সোনাল ইউজের জন্য নিশ্চিত। এটা লাইক পার্সোনাল ইউজের জন্য অনেকে ইউজ করে, অনেকে আবার এটাকে হচ্ছে চার্টার্ড হিসাবেও ইউজ করতে পারে। তো বিমান এখন পর্যন্ত যে কয়টি এখানে ফ্যাকাল্টি আপনারা করছেন, আর প্রশিক্ষণে আর কি প্রশিক্ষণ দিচ্ছেন উল্লেখযোগ্য? বিমানের কর্মীদের মূলত কি প্রশিক্ষণ দেওয়া হয়? বিমানের কর্মীদের কথা যদি আমরা বলি, তাহলে বিমানের কর্মীদের প্রশিক্ষণ যদি আপনি বলেন যে একদম, আমি ছোট করে বলতেছি না, কিন্তু যে লোকটা এয়ারক্রাফট ক্লিন করে সেখান থেকে শুরু করে আমাদের এমডি সিও মহোদয় পর্যন্ত সবার ট্রেনিংয়ে এখানে হয়। এবং এই ট্রেনিংয়ের যদি আমরা ব্যক্তিটা বলি, তাহলে আমরা বলবো যে আমার মেনটেন্যান্স রিলেটেড ট্রেনিং, এয়ারক্রাফট মেনটেন্যান্স, আমাদের এর সঙ্গে আছে গ্রাউন্ড অপারেশনের ট্রেনিং, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ট্রেনিং, কার্গো অপারেশনের ট্রেনিং, মার্কেটিং সেলসের ট্রেনিং, টিকিট সেলিং, মানে সব ডিপার্টমেন্টকেই, পাইলট ট্রেনিং। তো আমাদের এখানে আসলে একটা এয়ারলাইন্সের অপারেশন চালাইতে যত টাইপের লোক লাগে, প্রত্যেক টাইপের জন্য আসলে তাদের খুব স্পেসিফিক ট্রেনিং লাগে। এবং এগুলো আপনার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আমাদের যদি লোকাল অথরিটি বলেন, এই রেগুলেশনগুলো আসলে খুব বেশি প্রেসক্রাইব যে আমার এই রেগুলেশন ফলো করতেই হবে। তো এই রেগুলেশন ফলোর জন্য যত প্রকার ট্রেনিং লাগে প্রত্যেকটা ট্রেনিং আমরা করাইতে পারি। শুধুমাত্র আমরা এই মুহূর্তে যেটা পারি না সেটা হচ্ছে পাইলটদের ফ্লাইং ট্রেনিংটা পারি না, কিন্তু পাইলটদের গ্রাউন্ড ট্রেনিং, পাইলটদের 787-এর পর্যন্ত গ্রাউন্ড ট্রেনিং সব কিছুই কিন্তু আমাদের এখানে এখন হচ্ছে। মানে মোটামুটি এখান থেকে আপনারা আপনাদের যতগুলো সেক্টরের কর্মী আছে সবাইকেই দক্ষ হিসাবে গড়ে তুলতে পারছেন? জি। আচ্ছা, আর শর্ট কোর্সগুলোও তো আছে? শর্ট কোর্স যেমন হচ্ছে, আমি বললাম যে এই সমস্ত আমাদের এই সমস্ত কোর্সের ব্যক্তি যদি বলেন, সিঙ্গেল শট, হ্যাঁ, 3 ঘন্টার থেকে শুরু করে আমাদের 3 বছর পর্যন্ত। এইটা আসলে আমাদের এই রেগুলেশনেই বলে দেওয়া আছে যে কোন কোর্সটা আসলে কত দিন ব্যাপী হবে, কত ঘন্টা ধরে হবে। এই রেগুলেশনের বেসিসেই আমরা সেই কোর্সগুলো করে থাকি। এখানে যে এয়ারক্রাফটের বেশ কিছু আমরা ইঞ্জিনের বোধহয় অংশ এগুলো নাকি, সেগুলো দেখতে পাচ্ছি। এগুলো আসলে কি? এটা হচ্ছে আমাদের একসময় F-28 এয়ারক্রাফট ছিল, সেই এয়ারক্রাফটের একটা ইঞ্জিন। ইট ওয়াজ এ লাইভ ইঞ্জিন বিফোর 2015। এই ইঞ্জিন দিয়ে আমাদের ডোমেস্টিক এবং ইন্টারনাল মানে রিজিওনাল অনেক ফ্লাইট বিমান অপারেট করেছে। এটা ছিল একটা সাকসেসফুল এয়ারক্রাফট। এইটা একটা মিডিয়াম বাইপাস ইঞ্জিন। এই ইঞ্জিনের নেম প্লেটটা আছে এখানে। এই ইঞ্জিন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে ইঞ্জিনের মডেল স্পেড 555-15 ইঞ্জিন, টাইপ অফ ইঞ্জিন লো বাইপাস টার্বোজেট। এই ধরনের বেশ কিছু প্যারামিটার এই ইঞ্জিনের জন্য অ্যাপ্লিকেবল। সকালে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে এই সমস্ত ইঞ্জিনে কাজ করার পরে আধুনিক এয়ারক্রাফটে কাজ করতে আমাদের ছেলেদের কোনো সমস্যা হয় কিনা। অ্যাকচুয়ালি দিজ আর ফর বেসিক ট্রেনিং। এরপরে যখন তাকে সার্টিফিকেশন অথরাইজেশন দেওয়া হবে, বিফোর দ্যাট হি হ্যাজ টু অবটেইন টাইপ রেটিং লাইসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সার্টিফিকেশন অথরাইজেশন ফ্রম ইটস এমপ্লয়ার মেইনটেন্যান্স অর্গানাইজেশন।
এবং সেইটা দিয়েই সে তার সার্টিফিকেশন প্রিভিলেজেসটা এক্সারসাইজ করে। এটা হচ্ছে আমাদের DC-1030 এয়ারক্রাফটের এপিইউ, অক্সিলারি পাওয়ার ইউনিট। অক্সিলারি পাওয়ার ইউনিটের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এয়ারক্রাফটের ইন্ডিপেন্ডেন্ট অপারেশন অন গ্রাউন্ড নিশ্চিত করার জন্য সে নিউমেটিক এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই করে থাকে। এটা দিয়ে সেই পাওয়ারটা সাপ্লাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে অক্সিলারি এগুলো কি পাওয়ার ইউনিট। যারা স্টুডেন্ট বা প্রশিক্ষণ যারা নিচ্ছে ট্রেনিং তাদেরকে খাতা কলমে এগুলো? জি, আমরা হাতে কলমে কম্পোনেন্ট রিমুভাল, ইনস্টলেশন এখানে শিখাই, মেইনটেনেন্স ম্যানুয়াল কীভাবে ফলো করতে হয় এই বিষয়গুলো আমরা অবহিত করি। এটা কি? যদিও এটা একটা পুরনো মডেলের ইঞ্জিন, এই ইঞ্জিনটা বর্তমান পৃথিবীতে তেমন একটা ব্যবহার নাই বলে আমি জানি। এটা একটা পিওর জেট ইঞ্জিন, এবং এই জেট ইঞ্জিন এইটা যে ডাটা প্লেট এখানে খুব অল্প পরিমাণ তার কম্প্রেসরের স্টেজের সংখ্যা কম, কম্বাসন চেম্বার ম্যাক্স পাওয়ার হচ্ছে মাত্র 2850 পাউন্ড, হুইচ ইজ ভেরি ভেরি স্মল ফর মডার্ন প্যাসেঞ্জার ক্যারিং এয়ারক্রাফট। বাট এইটা আমরা রেখেছি বিকজ টু ট্রেইন আওয়ার অ্যাপ্রেন্টিস মেকানিক ফর দেয়ার ডেভেলপমেন্ট। এইটা ছিল আমাদের 84-এ বিমানের F-28 এয়ারক্রাফট একটা দুর্ঘটনায় আমাদের ক্যাপ্টেন মিসেস রুকসানা নিহত হয়েছিলেন। সেই অ্যাক্সিডেন্ট হওয়া এয়ারক্রাফটের ইঞ্জিন। এই ইঞ্জিনটা হচ্ছে মনে করেন সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ব্যবহার করা ইঞ্জিন। যেহেতু কম্প্রেসরের ডায়াটা অনেক বেশি, দ্যাটস ওয়াই এয়ারক্রাফট ছোট হিসাবে ইঞ্জিনের ডায়াটা অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু যদি জেট ইঞ্জিন হয় ডায়া কিন্তু রিলেটিভলি ছোট থাকবে। এটা হচ্ছে যে আপনার ডিস্টেন্স কম, ডায়া কোনো ব্যাপার না, সেইখানে দিস ইঞ্জিনস আর সুইটেবল। আচ্ছা, এই ইঞ্জিনকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যখন কোনো একটা সিস্টেম পড়াই ক্লাসে, সিস্টেম রিলেটেড কম্পোনেন্টগুলো এখানে বিভিন্ন ধরনের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট এবং কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো সবই হচ্ছে আমাদের বাহিরে যে লার্জ এয়ারক্রাফট ইঞ্জিন আমরা দেখেছি সেই ইঞ্জিনের ইন্টারনাল। দেখেন বাহিরের মানুষের কাছে কতগুলো জিনিস বোঝায় আসে না। একটা ইঞ্জিনের শ্যাফট এত বড়টা হইতে পারে। আচ্ছা, এটা কিন্তু একটা ইঞ্জিনের শ্যাফট, এই শ্যাফটের উপরেই দাঁড়িয়ে থাকে ইঞ্জিনের কম্প্রেসর, ইঞ্জিনের টারবাইন। এরকম দুইটা শ্যাফটের উপরে, একটা শ্যাফটের মধ্যে দিয়ে আবার আরেকটা শ্যাফট থাকে, কোঅ্যাক্সিয়াল শ্যাফটের উপর দিয়ে আপনার এয়ারক্রাফটের বেসিক কম্পোনেন্ট যেরকম কম্প্রেসর, কম্বাসন চেম্বার এবং হ্যাঁ, এইটা মাত্র একটা শ্যাফট। এইটা সাধারণত N1 শ্যাফট বলে থাকি আমরা, অর্থাৎ ইঞ্জিনের যে দুইটা স্টেজ থাকে, দুইটা স্টেজের মধ্যে লো প্রেশার বা লো স্পিড স্পুলের যে মেকানিক্যাল শ্যাফট, এটা হচ্ছে CF6 ইঞ্জিনের সেই শ্যাফট। আচ্ছা, আমাদের এই শপ আমরা দেখলাম, এবং এই শপের সাথে আর একটা শপ আছে আমাদের, খুব ইম্পর্টেন্ট শপ। সেখানে আমরা একটু বাইরে দিয়ে, এই যে এখানে আমাদের এটা থেকে প্রশিক্ষণে আমরা এটা মূলত কি বোঝানো হয়? এটা আমরা এয়ারক্রাফটের তিনটা সিস্টেম সম্পর্কে শেখাই। একটি হলো ল্যান্ডিং গিয়ার এক্সটেনশন রিট্রাকশন সিস্টেম, আচ্ছা, আর এটা হলো ফ্লাইট কন্ট্রোল অপারেশন সিস্টেম, এবং আরেকটা দিয়ে এয়ারক্রাফটের ব্রেকিং সিস্টেম। এটা ব্রেকিং, এটা দিয়ে ব্রেকিং সিস্টেম, কিভাবে ব্রেক ধরা হয় সেই বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমারও জানার খুবই আগ্রহ। ব্রেকটা আসলে কিভাবে করে? ব্রেকটা আসলে এটা কি ওই যে গাড়িতে যেরকম? হ্যাঁ, গাড়িতে যেরকম সেরকম মাস্টার সিলিন্ডার আছে একটা, এটা ব্রেক। হ্যাঁ, এটা ব্রেক। এটা হলো এয়ারক্রাফটে সাধারণত প্যাডেল প্রেস করে। প্যাডেল প্রেস যদি করা হয় তখন আপনার একটা ডিস্ক থাকে, এখানে একটা ডিস্ক থাকে, সেই ডিস্কটা একটা প্রেশার প্লেটকে সে কম্প্রেস করে। এখন হুইলটা যখন রোটেট করে, তো প্রেশার প্লেটটা যখন ওই হুইলটাকে যখন কন্ট্যাক্ট যখন আসে, তখন আস্তে আস্তে হুইলের স্পিডটা কমে যায়। হুইলের স্পিড যখন কমে, তখন এয়ারক্রাফটের স্পিড কমে যায়। আচ্ছা, আচ্ছা। তো এগুলো মানে প্রশিক্ষণের একটা পার্ট। এটা প্রশিক্ষণের পার্ট। এয়ারক্রাফটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে কোনটা কি। কারণ এটা কিন্তু এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ার হলো খুবই সেন্সিটিভ ডিভাইস। অবশ্যই ল্যান্ডিং গিয়ার যদি এক্সটেন্ড যদি না হয়, এয়ারক্রাফট কিন্তু ল্যান্ড করতে পারবে না, এয়ারক্রাফট কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। হ্যাঁ, এজন্য এই ল্যান্ডিং গিয়ার কিন্তু অনেক ওয়ে অ্যাপ্লাই করা হয় ল্যান্ডিং গিয়ার এক্সটেনশন রিট্রাকশনের জন্য। যেমন মনে করেন এয়ারক্রাফট যখন একটা লাইভ এয়ারক্রাফটে ইঞ্জিন যখন অপারেট হয়,
তখন ইঞ্জিনের মাধ্যমে ইঞ্জিন ড্রিভেন পাম্প বলে, পাম্পের মাধ্যমে এই ল্যান্ডিং গিয়ার এক্সটেনশন ডিটেকশন করার ব্যবস্থা আছে। যদি ইঞ্জিন ড্রিভেন পাম্প যদি ফেল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল মোটর পাম্পের মাধ্যমেও ল্যান্ডিং গিয়ার এক্সটেনশন ডিটেকশন করার ব্যবস্থা আছে। যদি ইলেকট্রিক্যাল পাওয়ার ফেল হয়ে যায় সেক্ষেত্রে ম্যানুয়ালিও ল্যান্ডিং গিয়ার এক্সটেনশন করার ব্যবস্থা আছে, যেটাকে অল্টারনেট এক্সটেনশন সিস্টেম বলা হয়। তো ল্যান্ডিং গিয়ার তো থাকে কয়টা? একটাই? এখানে আমরা একটা ট্রেনিং ডিভাইসে রেখেছি। এয়ারক্রাফটে কয়টা থাকে? এয়ারক্রাফটে থাকে মেল ল্যান্ডিং গিয়ার থাকে আর থাকে নোজ ল্যান্ডিং গিয়ার। সাধারণত মেল ল্যান্ডিং গিয়ার থাকে দুইটা, একটা লেফট মেল ল্যান্ডিং গিয়ার, আর একটা হলো রাইট মেল ল্যান্ডিং গিয়ার, আর একটা হলো নোজ ল্যান্ডিং গিয়ার। এয়ারক্রাফটের সামনের দিকে যে ওয়েটটা সেটা সেটা ক্যারি করে নোজ ল্যান্ডিং গিয়ার, আর এয়ারক্রাফটের যে টোটাল যে ওয়েট সেটা ক্যারি করে কিন্তু মেইন ল্যান্ডিং গিয়ার, যেটাকে বলা হয় ল্যান্ডিং গিয়ার আপ অ্যান্ড লক। এখন এয়ারক্রাফট ল্যান্ড করতে যাবে, পাইলট কি করবে, কন্ট্রোল লিভারকে ডাউন পজিশনে দিবে। এ হলো পাইলটের সামনে একটা কন্ট্রোল লিভার থাকে, কন্ট্রোল লিভারকে ডাউন পজিশনে দিল, ল্যান্ডিং গিয়ার এখন অ্যাকশন হতে শুরু করলো। ল্যান্ড করার আগে যেটা করা হয়, হ্যাঁ, ল্যান্ডিং অ্যাকশন হলো এই ডাউন অ্যান্ড লক। ডাউন অ্যান্ড লক এটা হলো কিন্তু প্রেফারেবল কন্ডিশন। এই অবস্থায় তখন একটা কিন্তু সিগন্যাল পাইলট পাবে, এখন গ্রিন লাইট জ্বলতেছে, এখন এয়ারক্রাফট পাইলট ইজিলি ল্যান্ড করতে পারবে, সেফলি ল্যান্ড করতে পারবে। আবার দেখা যাচ্ছে কি, মনে করেন এই ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল হয়ে গেছে, এখন কীভাবে এটাকে অপারেট করবে? ল্যান্ডিংকে কিন্তু অ্যাকশন করতেই হবে, আর না হলে তো এয়ারক্রাফট ল্যান্ড করা যাবে না। তাহলে অল্টারনেট আরেকটা ব্যবস্থা রাখা হয়েছে যে ম্যানুয়াল সিস্টেম। তাহলে আমি ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল হয়ে গেছে দেখালাম, এখন কিন্তু পাম্প অফ, মানে ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিক সিস্টেম নেই। এখন আমি ল্যান্ডিং গিয়ার ম্যানুয়ালি অপারেট করা যাবে। এটা এখন আমি যে ল্যান্ডিং এর এক্সটেনশনটা দেখাচ্ছি, এই যে এটা হ্যান্ড পাম্প, এখানে একটা পাম্প আছে, এই হ্যান্ড পাম্প দিয়ে কিন্তু আমি এই যে ল্যান্ডিং গিয়ারটা এখন এই মুহূর্তে ল্যান্ডিং গিয়ারটা রিট্রাক্ট হচ্ছে, ল্যান্ডিং গিয়ার রিট্রাক্ট হচ্ছে, ক্লোজ করে নিলাম, হ্যাঁ ল্যান্ডিং গিয়ার রিট্রাক্ট হচ্ছে। আবার এটা যেমন আমি ডাউনে দেবো, ল্যান্ডিং এর রিট্রাক্ট হচ্ছে, দ্যাট মিনস এখন এয়ারক্রাফট ল্যান্ড করার মুহূর্তেই আছে, ঠিক আছে। এখন ল্যান্ড অল্টারনেট, এটাকে বলা হয় অল্টারনেট ল্যান্ডিং গিয়ার এক্সটেনশন সিস্টেম। হ্যাঁ, এখন কিন্তু ল্যান্ডিং এর কিন্তু অ্যাকশন হলো, কিন্তু লক হয় না, লক হতে হবে, লক হতে হলে ও আবার পাম্প করে লক করতে হবে। আচ্ছা আচ্ছা, এই গ্রিন লাইট জ্বলছে, এখন এয়ারক্রাফট ল্যান্ড করা যাবে। আচ্ছা আচ্ছা, ওইটাকে লক করে নিয়ে দেন ল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, কখনো যদি চাকা ফেটে যায়, হ্যাঁ এরকমও দেখছি যে চাকা ফেটে গেছে, ফেটে যেতে পারে, কিন্তু চাকা ফেটে গেলে এয়ারক্রাফটে তো হুইল আছে কিন্তু অনেকগুলো, মনে করেন আমাদের যে এয়ারক্রাফটে, হ্যাঁ তখন ল্যান্ডিং, হ্যাঁ কাজ করবে, কারণ একটা ল্যান্ডিংয়ের সাথে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার হুইল কানেক্টেড থাকে, এটাকে বাঙ্গি সিস্টেম বলা হয়। তো একটা চাকা যদি ফেল হলেও অন্য চাকাগুলো কিন্তু এয়ারক্রাফটে কিন্তু ব্যালেন্স পজিশনে রাখতে পারবে। তো মোটামুটি এই বিষয়গুলো সবই একেবারে একদম, হ্যাঁ, লাইভ এয়ারক্রাফটে কীভাবে ঘটনাটা ঘটে আমরা সেটা দেখাই। আবার এখানে যেমন কন্ট্রোল সারফেস, এই কন্ট্রোল সারফেস এয়ারক্রাফটের যে অ্যাটিটিউড চেঞ্জ করা হয়, আমরা যখন এয়ারক্রাফট যখন টার্নিং করি, সেই লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, সে রোল হচ্ছে, সে ইয়োয়িং হচ্ছে, সেটাও কিন্তু আমরা জাস্ট দেখানোর জন্য এখানে একটা ফ্ল্যাপ ব্যবহার করা হয়, এই ফ্ল্যাপ দিয়ে আমরা সেটা অপারেট করে থাকি। থ্যাংক ইউ, আমরা ল্যান্ডিং গিয়ার সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। আপনার নাম? আমার সাগর চক্রবর্তী। সাগর চক্রবর্তী, ধন্যবাদ। দেখলেন যে কীভাবে একটা ল্যান্ডিং গিয়ার কাজ করে এয়ারক্রাফটের, খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি আপনাদেরকে দেখালাম। উনিও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলো। আমরা এই ফ্লাইট ট্রেনিং একাডেমিতে এরকম বেশ কিছু এয়ারক্রাফট, পুরনো এয়ারক্রাফট যেমন রয়েছে, তেমনই পুরনো অনেক ইঞ্জিন, এগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার করে। এখন কতজন একটা টাইমে ট্রেনিং করতে পারে আপনাদের এই একাডেমি যে করার পরিকল্পনা এটিকে, সেই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তবসম্মত? সেই পরিকল্পনা আমি মনে করি খুবই বাস্তবসম্মত, কারণ এটা সময়ের পরিপ্রেক্ষিতে আসলে আমাদের যদি আমরা বলি যে প্রশিক্ষণের পরিধি অনেক বেড়ে গেছে, এবং প্রশিক্ষণের পরিধির সঙ্গে এর কিন্তু এক প্রকার রিকগনিশনের বিষয় আছে, যে আমরা এখন পর্যন্ত যে কোর্সগুলো করাই প্রত্যেকটাই সার্টিফিকেট কোর্স,
কিন্তু আমরা যদি এটা একাডেমিতে যাই, একাডেমিতে গেলে আমরা কোনো ইউনিভার্সিটির সঙ্গে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে যেয়ে আমরা তাদের এই কোর্সগুলোকে সার্টিফিকেট কোর্সের পরিবর্তে এটাকে ডিপ্লোমাতে কনভার্ট করতে পারি, বা কোনো ইউনিভার্সিটির সঙ্গে গেলে যেমন 3 বছরের কোর্স এটাকে গ্র্যাজুয়েশনে রূপান্তরিত করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে যে তারা একই রকম যেভাবে দক্ষ তৈরি হবে লোকজন, একই সঙ্গে তার কিন্তু একটা একাডেমিক অ্যাচিভমেন্ট হবে। তো সেই উদ্দেশ্য রেখেই আসলে আমি বলবো যে আমাদের বর্তমান এমডি এবং সিও মহোদয় এই ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতেছেন, যে যাতে আমরা এটাকে একাডেমিতে রূপান্তরিত করতে পারি। এবং আপনি জানেন যে উনি আসলে সবসময় ওয়েলবিং মাইন্ডেড। সো যাতে এখান থেকে কোর্স করে কেউ শুধুমাত্র যোগ্যতাটুকুই অর্জন করলো, কিন্তু একই সঙ্গে তার সোশ্যাল যে রিকগনিশনটা সেটা যাতে আসে, এই লক্ষ্যেই আসলে আমরা একাডেমিতে যাওয়ার প্রোগ্রাম নিয়েছি। ধন্যবাদ। যে এই ট্রেনিং সেন্টারটি একাডেমিতে রূপান্তরিত করতে তাদের যে উদ্যোগ, সেটি শুনে ভীষণ ভালো লাগলো যে বাংলাদেশে এরকম এয়ারলাইন্স একটি একাডেমি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেটি গড়ে উঠুক এবং আগামীতে বাংলাদেশ থেকে এই সেক্টরে আরও বেশি কর্মী গড়ে উঠুক, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সে প্রত্যাশা রেখে শেষ করছে আজকের এই পর্ব। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।